ওয়েলকাম বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। আজ আমরা ক্লাস 11 কেমিস্ট্রির ইউনিট 1 সাম বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রি চ্যাপ্টারটা পুরোটা কভার করব। ভিডিও শুরুর আগে একটাই রিকোয়েস্ট, তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখো। তো চলো শুরু করা যাক। আমাদের প্রথম টপিক হলো লজ অফ কেমিক্যাল কম্বিনেশনস, অর্থাৎ রাসায়নিক সংযোগ সূত্রাবলী। এখানে আমরা 5টা সূত্র পড়ব। আমাদের প্রথম সূত্র হলো ভরের নিত্যতা সূত্র বা ল অফ কনজারভেশন অফ মাস। দেখো, এই সূত্রটার প্রবর্তক হলেন ফরাসি বিজ্ঞানী ল্যাভয়েসিয়র। দেখো আমাদের সূত্রে কি বলা হয়েছে, যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থের মোট ভরের সঙ্গে বিক্রিয়াজাত পদার্থের মোট ভর সমান হয়। অ্যাজ আ এক্সাম্পল, ধরো এ ও বি এই দুটো পদার্থ বিক্রিয়া করে সি উৎপন্ন করছে, তাহলে আমাদের সূত্র অনুযায়ী বিক্রিয়ক পদার্থ এ ও বি এর মোট ভর সমান বিক্রিয়াজাত পদার্থ সি এর সঙ্গে। আমাদের দ্বিতীয় সূত্র হলো স্থিরানুপাত সূত্র, অর্থাৎ লজ অফ কনস্ট্যান্ট প্রপোর্শন। দেখো, এই সূত্রের প্রবর্তক হলেন জোসেফ লুইস প্রাউস্ট। এবং এই সূত্রে কি বলা হচ্ছে, যে কোনো যৌগকে যে উৎস থেকেই সংগ্রহ করা হোক না কেন, সেই যৌগে উপস্থিত মৌলসমূহের ওজনের অনুপাত স্থির থাকবে। আজ আ এক্সাম্পল, ধরো জল H2O। H2 এর অনুপাত কত আমরা জানি, 2:1। এই সূত্র অনুযায়ী তাহলে জলকে যেখান থেকেই সংগ্রহ করা হোক না কেন, পুকুর থেকে, নদী থেকে, সমুদ্র থেকে, যেখান থেকেই হোক না কেন, জলের যে হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাত 2:1, এটা কিন্তু স্থিরই থাকবে, মানে 2:1ই থাকবে, এটা চেঞ্জ হয়ে যাবে না। তৃতীয় সূত্র হলো গুণানুপাত সূত্র, অর্থাৎ ল অফ মাল্টিপল প্রপোর্শন। দেখো, এই সূত্রের প্রবর্তক হলেন বিজ্ঞানী ডাল্টন। দেখো সূত্রে কি বলা হয়েছে, দুটি মৌলের রাসায়নিক সংযোগে যখন দুই বা ততোধিক যৌগ উৎপন্ন হয়। দেখো, ধরে নাও দুটো মৌল হলো হাইড্রোজেন এবং অক্সিজেন, এবং তাদের রাসায়নিক সংযোগে দুটো যৌগ তৈরি হচ্ছে। প্রথম হচ্ছে জল H2O, আর দ্বিতীয় হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড H2O2। এবার কি বলছে, তখন একটি মৌলের নির্দিষ্ট ওজনের সঙ্গে অপর মৌলটির যে ভিন্ন ভিন্ন ওজন যুক্ত হয়। এখানে কোন মৌলটির নির্দিষ্ট ওজন রয়েছে, হাইড্রোজেনের। দেখো, দুটোতেই কিন্তু হাইড্রোজেনের ওজন 2 গ্রাম। আর কোনটার ভিন্ন ভিন্ন ওজন রয়েছে, অক্সিজেনের। দেখো, প্রথমটার ক্ষেত্রে, জলের ক্ষেত্রে অক্সিজেনের ওজন হচ্ছে 16 গ্রাম, আর দ্বিতীয়টির ক্ষেত্রে হলো 32 গ্রাম। ওকে, তাহলে কি বলছে, সেই ওজনগুলির মধ্যে একটি সরল অনুপাত বর্তমান থাকে। মানে যে অক্সিজেনের ওজন, সেটা কিন্তু একটা সরল অনুপাত থাকে। যেমন দেখো 16:32, তাহলে কি হচ্ছে অনুপাত, কি হচ্ছে 1:2। 1:2 মানে কি একটা সরল অনুপাত। তাহলে আমাদের সূত্রে কিন্তু এটাই বলা হয়েছে। ওকে, আমাদের চতুর্থ সূত্র হলো মিথানুপাত সূত্র, অর্থাৎ লজ অফ রেসিপ্রোকাল প্রপোর্শন। দেখো, এখানে এই সূত্রের প্রবর্তক হলেন বিজ্ঞানী রিক্টার, এবং এই সূত্রে কি বলা হয়েছে, দুই বা ততোধিক মৌল। দেখো এক্সাম্পল লক্ষ্য করো, ধরে নাও দুটো মৌল হলো এখানে কার্বন এবং অক্সিজেন। তারপর কি বলছে, একটি মৌলের নির্দিষ্ট ওজনের সঙ্গে পৃথক পৃথকভাবে বিক্রিয়া করছে। ধরে নাও নির্দিষ্ট ওজনের মৌলটি হলো হাইড্রোজেন। ধরে নাও পৃথক পৃথকভাবে হাইড্রোজেন কার্বনের সঙ্গে যুক্ত হয়ে তৈরি করছে মিথেন CH4, আবার হাইড্রোজেন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে তৈরি করছে জল H2O। এবার প্রশ্ন হচ্ছে, আমি তো বললাম হাইড্রোজেনের ওজন নির্দিষ্ট থাকবে, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যখন কার্বনের সঙ্গে হাইড্রোজেন বিক্রিয়া করছে তখন 4 ভাগ ওজনের হাইড্রোজেনের সঙ্গে করছে, আবার যখন অক্সিজেনের সঙ্গে করছে তখন 2 ভাগ হাইড্রোজেন থাকছে। তাহলে তো ওজনটা তো স্থির থাকলো না। দেখো, এখানে সিম্পলি বলতে গেলে তোমাকে ক্যালকুলেশন করতে হবে। যদি হয় যে 12 ভাগ ওজনের কার্বনের সঙ্গে 4 ভাগ ওজনের হাইড্রোজেন বিক্রিয়া করছে, তাহলে 1 ভাগ ওজনের হাইড্রোজেন কত ভাগ কার্বনের সঙ্গে যুক্ত হচ্ছে, বিক্রিয়া করছে 3 ভাগ। আবার একইভাবে যদি হয় যে 16 ভাগ অক্সিজেনের সঙ্গে 2 ভাগ হাইড্রোজেন বিক্রিয়া করছে, তাহলে 1 ভাগ হাইড্রোজেন কত ভাগ অক্সিজেনের সঙ্গে যুক্ত হচ্ছে, 8 ভাগ। তাহলে এখানে কি হয়ে গেল, 1 ভাগ হাইড্রোজেন দুটো ক্ষেত্রেই হলো, মানে হাইড্রোজেনের ওজনটা নির্দিষ্ট হয়ে গেল। এবার কি বলছে, যে উক্ত মৌলগুলি নিজেদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া যৌগ গঠনে সমর্থ হলে। দেখো, এখানে উক্ত মৌল বলতে কার্বন আর অক্সিজেন। দেখো, কার্বন আর অক্সিজেন পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে যৌগ গঠনে কিন্তু সক্ষম। যেমন ধরো, কার্বন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড তৈরি করতে পারে CO2, আবার কার্বন মনোক্সাইড CO তৈরি করতে পারে। তারপর কি বলছে, তারা ঠিক ওই সব ওজনে বা ওই ওজনগুলির সরল গুণিতক বা উপগুণিতকে ওজনে পরস্পরের সঙ্গে যুক্ত হয়।
মানে যেমন ধরো কার্বন ডাই অক্সাইড CO2 এর ক্ষেত্রে কার্বন হচ্ছে 12 অক্সিজেন হচ্ছে 16 × 2 32, তাহলে 12 × 32 কত হয়েছে যে 3:4। ঠিক আছে, তার মানে 3:4 মানে সরল গুণিতকে রয়েছে। আবার দেখো কার্বন মনোক্সাইডের ক্ষেত্রে কার্বন 12 অক্সিজেন 16, তাহলে 12:16 কত হচ্ছে 6:8। এবার 6:8কে আমরা কি লিখতে পারি 2 × 3:8। এবার দেখো 2 × 3:8 কি 3:8 এর সরল গুণিতক, তাহলে এখানে 2 × 3:8 কি হয়ে গেল 3:8 এর উপগুণিতক, তাই তো। তার মানে আমাদের কিন্তু সূত্র যেটা বলা হয়েছে অর্থাৎ যে ওই ওজনগুলির সরল গুণিতক বা উপগুণিতকের ওজনে পরস্পরের সঙ্গে যুক্ত হয়, এটা কিন্তু বলা হয়েছে। নেক্সট আমাদের লাস্ট সূত্র হলো গেলুসাকের গ্যাস আয়তন সূত্র। দেখো এই সূত্রের প্রবর্তক হলেন বিজ্ঞানী গেলুসাক। আর সূত্রে কি বলা হয়েছে যে কোনো গ্যাসীয় বিক্রিয়ায় বিক্রিয়ক গ্যাসগুলি সমচাপ ও উষ্ণতায় তাদের আয়তনের সরল অনুপাতে থাকে, দ্যাটস মিন 1:2, 2:3, মানে এরকম সরল অনুপাতে থাকে। এবং যদি বিক্রিয়াজাত পদার্থটাও গ্যাসীয় হয় তাহলে বিক্রিয়ক পদার্থ ও বিক্রিয়াজাত পদার্থ কিন্তু পরস্পর সরল অনুপাতে থাকবে। দেখো অ্যাজ আ এক্সাম্পল ধরে নাও হাইড্রোজেন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে 2 ভাগ হাইড্রোজেন 1 ভাগ অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে 2 ভাগ স্টিম উৎপন্ন করছে, দ্যাটস মিন এখানে কিন্তু যে বিক্রিয়াজাত পদার্থ স্টিম সেটা কিন্তু গ্যাসীয়। তাহলে দেখো আমরা দেখতেই পাচ্ছি যে বিক্রিয়ক পদার্থ আর বিক্রিয়াজাত পদার্থের অনুপাতটা কি হচ্ছে 2:1:2, মানে সরল অনুপাতে আছে, যেটা আমাদের সূত্রে বলা হয়েছে। নেক্সট আমরা জানবো কনসেপ্ট অফ এলিমেন্টস, অটমস অ্যান্ড মলিকিউলার্স। দেখো সিম্পলি একটা পদার্থ দুটো জিনিস দিয়ে তৈরি হয়, প্রথমত এলিমেন্টস বা মৌল, দ্বিতীয়ত কম্পাউন্ড বা যৌগ। এবার দেখো এলিমেন্ট বা মৌল দুটো ঠিক আছে দুভাবে গঠিত হতে পারে, প্রথম হচ্ছে পরমাণু দিয়ে বা অটম দিয়ে, আর দ্বিতীয়ত হচ্ছে মলিকিউলার্স বা অণু দিয়ে। এবার দেখো পরমাণু বা অটম কি, অটম হলো কোনো মৌলের সব থেকে ক্ষুদ্রতম কণা, যেটা হচ্ছে অবিনশ্বর, মানে যেটাকে আর ভাঙা যায় না, ঠিক আছে। আর মলিকিউলার্স কি, কোনো মৌল বা যৌগের ক্ষুদ্রতম কণা যেটাতে ওই পদার্থটার সব ধর্মই বিদ্যমান থাকে। এবার সিম্পলি হচ্ছে একটা মলিকিউলার্স একাধিক অটম দিয়ে তৈরি, মানে একটা অণু একাধিক পরমাণু দ্বারা গঠিত, ঠিক আছে। এবার দেখো সিম্পলি কখন একটা অণু তোমার মৌল গঠন করবে, যখন ওই একাধিক পরমাণুগুলি একই পরমাণু হবে, ঠিক আছে, তখন মৌল তৈরি করবে। আর কখন যৌগ গঠন করবে, কম্পাউন্ড গঠন করবে, যখন ওই একাধিক পরমাণুগুলো ভিন্ন পরমাণু হবে, ঠিক আছে। আমাদের নেক্সট টপিক হলো অ্যাটমিক মাস বা পারমাণবিক ভর। দেখো সিম্পলি পারমাণবিক ভর = ভর সংখ্যা, তার মানে কোনো পরমাণুর ভর সংখ্যা যা হবে পারমাণবিক ভরও তাই হবে। অ্যাজ আ এক্সাম্পল ধরো কার্বনের ভর সংখ্যা আমরা জানি 12, তার মানে কার্বনের পারমাণবিক ভরও কিন্তু 12। এবার অনেক ক্ষেত্রে ভর সংখ্যার পারমাণবিক ভর এক হয় না, কেন হয় না? আইসোটোপের জন্য। আমরা জানি অনেক পরমাণুর একাধিক আইসোটোপ থাকে, যেমন ধরো ক্লোরিনের ক্ষেত্রে কিন্তু একাধিক আইসোটোপ থাকে, তাই জন্যেই কিন্তু ক্লোরিনের আমরা জানি ভর সংখ্যা 35, কিন্তু পারমাণবিক ভর কিন্তু 35.5, কারণ এখানে কিন্তু গড় পারমাণবিক ভর বার করতে হয়, যেহেতু একাধিক আইসোটোপ থাকে, তাই জন্যেই কিন্তু ভর সংখ্যা আর দেখো গড় পারমাণবিক ভর আর ভর সংখ্যা কিন্তু এক নয়, তাই জন্যেই কিন্তু পার্থক্য তৈরি হয়। এবার এখানে খুব একটা ইম্পর্টেন্ট কথা মনে রাখবে, যখন তোমাকে শুধুমাত্র পারমাণবিক ভর বলবে তখন তুমি একটা সংখ্যা বসালে, কিন্তু যখন বলবে পরমাণুর ভর তখন কিন্তু শুধু সংখ্যা বসালে হবে না, তার সঙ্গে একটা একক বসাতে হবে। কি একক? AMU। যেমন ধরো কার্বনের ক্ষেত্রে আমরা জানি পারমাণবিক ভর 12, ঠিক আছে, কিন্তু যদি বলে একটি কার্বন পরমাণুর ভর কত, তখন কিন্তু শুধু তোমাকে 12 বললে হবে না, তার তোমাকে বলতে হবে 12 AMU, ঠিক আছে। নেক্সট আমরা জানবো মলিকিউলার মাস বা আণবিক ভর সম্পর্কে। দেখো সিম্পলি আণবিক ভর = অণুতে উপস্থিত পরমাণুগুলির মোট পারমাণবিক ভর। অ্যাজ এ এক্সাম্পল ধরো হাইড্রোজেনের ক্ষেত্রে, হাইড্রোজেন অণুর ক্ষেত্রে 2টো হাইড্রোজেন পরমাণু থাকে, তাই জন্য আমরা জানি যে একটা হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক ভর হলো 1, তাই আমরা কি করলাম 1 × 2 আমাদের হলো 2, তার মানে হাইড্রোজেন অণুর ভর হলো 2।
আবার একইভাবে দেখো কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12 আর অক্সিজেন দুটো আছে আর একটা 16 করে, তাই 16 × 2 আমাদের ক্যালকুলেট করে হলো 44। তাহলে কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর হলো 44। দেখো একইভাবে জলের ক্ষেত্রে H2O, এখানে দুটো হাইড্রোজেন আছে তাই 1 × 2 আর অক্সিজেন একটা আছে তাই 16, ক্যালকুলেট করে 18। তাহলে আমাদের জলের আণবিক ভর হয়ে গেল 18। আমাদের নেক্সট টপিক হলো মোল কনসেপ্ট অ্যান্ড মোলার মাস, অর্থাৎ মোলের ধারণা এবং মোলার ভর। দেখো আমরা জানি 1 মোল ইজ ইকুয়াল টু 6.022 × 10⁻23 T, আর আমরা জানি যে মোলকে ডিনোট করা হয় স্মল n দ্বারা। এবার দেখো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মোলের যে ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন কি, স্মল n ইজ ইকুয়াল টু ক্যাপিটাল W বাই ক্যাপিটাল M। এখানে দেখো n হলো মোল সংখ্যা, W হলো মৌল বা যৌগের ভর, আর ক্যাপিটাল M হলো আণবিক ভর বা মোলার ভর। ঠিক আছে, এবার দেখো এখানে মোল সম্পর্কিত দুটো অঙ্ক রয়েছে। আমাদের প্রথম অঙ্কে কি বলা হয়েছে যে এত সংখ্যক অ্যামোনিয়া অণুর ভর কত। দেখো যেহেতু এটা মোল সম্পর্কিত অঙ্ক, আমাদের কিন্তু প্রথমেই মোলের উপর দৃষ্টিপাত করতে হবে। ঠিক আছে, দেখো এখানে অ্যামোনিয়া দেওয়া আছে, আমরা জানি যে 1 মোল বা 1 গ্রাম অণু অ্যামোনিয়ার ভর কত, 17 গ্রাম, তাই তো। আবার 1 গ্রাম অণু মানে কি 6.022 × 10⁻23 T, তাই তো। তার মানে এই 6.022 এই T অ্যামোনিয়া অণুর ভর কত হবে, 17 গ্রাম হবে। তাহলে সিম্পলি যেটা বলে দিয়েছে মানে 12.046 × 10⁻23 T অ্যামোনিয়া অণুর ভর কত হবে, বেশি হবে, তাই আমরা 17 সঙ্গে এটা গুণ করলাম আর 6.022টাকে ভাগ করে ক্যালকুলেট করে দিলাম, অ্যান্সার বেরিয়ে গেল। দেখো তোমাদের ক্লাস 11-এ ক্যালকুলেটর ইউজ করার পারমিশন আছে, তোমরা ক্যালকুলেটারে এই ক্যালকুলেশনগুলো করে নেবে। দেখো আমাদের দ্বিতীয় অঙ্কে বলছে যে 1 গ্রাম অক্সিজেনে পরমাণু অণুর সংখ্যা কত। দেখো আমাদের সেই আগের মতোই ফার্স্টেই ফোকাস করতে হবে যে 1 গ্রাম অক্সিজেন মানে কত গ্রাম অণু অক্সিজেন, কত মোল অক্সিজেন। দেখো 1 গ্রাম মানে 1/32 গ্রাম অণু অক্সিজেন। কিভাবে এলো ব্যাপারটা, দেখো খুব সিম্পল। আমাদের কিন্তু মোল মানে কিন্তু অণুর ওপর ফোকাস করতে হবে, মানে সিম্পলি 1 মোল মানে অণুর দিক থেকে দেখতে গেলে অক্সিজেনের অণু সংখ্যা কিন্তু হচ্ছে 32 O2, তাই তো। তাহলে আমাদের যদি হয় 32 গ্রাম অক্সিজেন, 32 গ্রাম অক্সিজেনের যে কত মোল হচ্ছে 1 মোল বা 1 গ্রাম অণু, তাই তো। তাহলে 1 গ্রাম অক্সিজেন কত গ্রাম অণু, 1/32 ভাগ করলাম, তাই তো, এভাবে এলো। এবার দেখো পরবর্তী খুব ইজি, যদি হয় 1 গ্রাম অণু অক্সিজেনের অণুর সংখ্যা আমরা জানি যে 1 মোলের কত হয় 6.022 × 10⁻23, ওটাই লিখলাম। তাহলে 1/32 গ্রাম অণুর কত হবে, বেশি হবে, তাই গুণ করলাম, ক্যালকুলেট করলাম, আমাদের কিন্তু বার হয়ে গেল যে 1 গ্রাম অক্সিজেনের অণুর সংখ্যা। এবার দেখো যখন না এই অণুর সংখ্যা পরমাণুর সংখ্যা দুটোই বার করতে বলা হবে, তখন তোমরা আগে অণুর সংখ্যা বার করবে, কারণ অণুর সংখ্যা বার হয়ে গেলে না পরমাণুর সংখ্যা বার করা ইজ ভেরি ইজি। দেখো ঠিক যেরকম এখানে অণুর সংখ্যা বার হয়ে গেল, এবার পরমাণুর সংখ্যা বার করব কিভাবে। আমরা জানি যে একটা অক্সিজেন অণুতে দুটো অক্সিজেন পরমাণু থাকে, দুটো, তাই তো। তার মানে এখানে কি করতে হবে যে 1 গ্রাম অক্সিজেনের পরমাণুর সংখ্যা বার করার জন্য যে অণু সংখ্যা বার করেছি আমরা, তার সঙ্গে 2 ইন্টু করতে হবে। দেখো আমরা 2 ইন্টু করলাম, যেটা বেরোলো এটাই হলো আমাদের 1 গ্রাম অক্সিজেনের পরমাণুর সংখ্যা। আমাদের পরবর্তী টপিক হলো শতকরা সংযুতি, পার্সেন্টেজ কম্পোজিশন। দেখো সংজ্ঞা দেওয়া হয়েছে, সংজ্ঞার চেয়ে এক্সাম্পলে চলে আসো। দেখো এখানে এক্সাম্পলে কি রয়েছে, এ আর বি মৌল পরস্পরের সাথে বিক্রিয়া করে এবি যৌগ উৎপন্ন করছে। দেখো এখানে এবি যৌগটাই কিন্তু এ আর বি উভয় মৌলই বর্তমান। এবার ধরে নাও এই এবি যৌগের পরিমাণ হচ্ছে 100 ভাগ, ওকে, 100%। এবার সিম্পলি আমাদের সংজ্ঞা অনুযায়ী এই 100 ভাগের মধ্যে এ মৌল যতটা রয়েছে সেটাই হলো এ এর শতকরা সংযুতি, এবং একইভাবে এই 100 ভাগের মধ্যে বি মৌল যতটা রয়েছে সেটা হলো বি এর শতকরা সংযুতি। এবার দেখো খুব ইম্পর্টেন্ট, কিভাবে আণবিক সংকেত থেকে শতকরা সংযুতি নির্ণয় করতে হয়। তোমরা সিম্পলি মনে রাখবে যে তোমাকে প্রশ্নে একটা যৌগ বলে দেবে, তোমাকে সেই যৌগটার গ্রাম আণবিক ওজন বার করতে হবে। এবার তোমাকে এক বা একাধিক মৌলের শতকরা পরিমাণ বার করতে দেবে, তোমাকে কি করতে হবে সেই এক বা একাধিক মৌলের গ্রাম আণবিক ওজন বার করতে হবে। দেন তুমি কিভাবে ওই মৌলটার শতকরা সংযুতি বার করবে, শতকরা পরিমাণ বার করবে। তুমি সিম্পলি ওই মৌলটার গ্রাম আণবিক ওজনকে ডিভাইড করবে যৌগটার গ্রাম আণবিক ওজন এবং ইন্টু 100, ব্যাস এই
ফর্মুলাটা দিয়ে। যেমন ধরো আমাদের অঙ্কে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের যৌগ হচ্ছে মোর লবণ, ঠিক আছে। তাহলে আমরা কি করলাম, ফার্স্টে মৌল লবণের গ্রাম আণবিক ওজন বার করে নিলাম। আমাদের দুটো মৌল দেওয়া আছে যাদের শতকরা পরিমাণ নির্ণয় করতে দিয়েছে, অ্যামোনিয়া আর সালফেট। আমরা দেখো কি করলাম, অ্যামোনিয়ার গ্রাম আণবিক ওজন বার করলাম, সালফেটের গ্রাম আণবিক ওজন বার করলাম। দেন শতকরা পরিমাণ বার করার জন্য দেখো অ্যামোনিয়ার ক্ষেত্রে যে গ্রাম আণবিক ওজন আছে ডিভাইড বাই করলাম যৌগের যে গ্রাম আণবিক ওজন আছে ইন্টু 100, ঠিক আছে। আবার দেখো সালফেটের ক্ষেত্রেও তাই, সালফেটের যে গ্রাম আণবিক ওজন সেটাকে ডিভাইড করলাম যে যৌগ মানে মৌল লবণের গ্রাম আণবিক ওজন ইন্টু 100, ব্যাস ক্যালকুলেট করলাম, আমাদের অ্যান্সার বার হয়ে গেল। আমাদের পরবর্তী টপিক হলো এম্পিরিক্যাল অ্যান্ড মলিকিউলার ফর্মুলা, অর্থাৎ স্থূল ও আণবিক সংকেত। দেখো এখানে সংজ্ঞা দেওয়াই আছে, কিন্তু সংজ্ঞার দিকে তাকিও না, এখন চলে আসো এক্সাম্পলে। দেখো সিম্পলি এটা মনে রাখবে যে কোনো যৌগের আণবিক সংকেত হলো মানে একদম সেই যৌগটিতে যে মৌলগুলো অবস্থিত সেই মৌলগুলি একদম সঠিক পরমাণু থাকবে, ঠিক আছে। আর স্থূল সংকেত কি, ওই আণবিক সংকেতটাকে একদম লঘিষ্ঠ পূর্ণ সংখ্যার অনুপাতে বার করা, মানে ছোট করে দেওয়া, ঠিক আছে। যেমন অ্যাজ আ এক্সাম্পল ধরো গ্লুকোজের আণবিক সংকেত হলো C6H12O6। এবার এই C6H12O6কে আমরা ছোট করে দিচ্ছি। ছোট করলে কি হবে, একদম ছোট করে দিলে, একদম লঘিষ্ঠ করে দিলে কি হবে, C1H2O1। তাহলে এটাই হয়ে যাবে আমাদের স্থূল সংকেত গ্লুকোজের। এবার এই স্থূল সংকেত আর আণবিক সংকেতের মধ্যে সম্পর্কটা কি, খুব সিম্পল, আণবিক সংকেত ইজ ইকুয়াল টু N ইন্টু স্থূল সংকেত। এখানে অ্যাজ এ এক্সাম্পল গ্লুকোজটাকেই নেওয়া যাক। গ্লুকোজের আণবিক সংকেত কি, C6H12O6, ঠিক আছে। N মানে হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা, মানে 1 2 3 4। তো এনের কথা পরে আসি। স্থূল সংকেত কি গ্লুকোজের C1H2O1, তাই তো। এবার তোমাকে বুঝতে হবে যে স্থূল সংকেতের সাথে কত গুণ করলে, ঠিক আছে, কত গুণ করলে আণবিক সংকেত পাওয়া যাবে। অবশ্যই কিন্তু এটা পূর্ণ সংখ্যা হতে হবে, কোনো ভগ্নাংশ নয়, কোনো দশমিক নয়, পূর্ণ সংখ্যাই হতে হবে। তো দেখো খুব সিম্পলি স্থূল সংকেত মানে C1H2O1 এর সঙ্গে আমরা 6 গুণ করলে কিন্তু আণবিক সংকেত মানে C6H12O6 পাবো, তাই তো। তাহলে এখানে N হয়ে যাচ্ছে 6, ঠিক আছে। আমাদের নেক্সট টপিক হলো কেমিক্যাল রিয়াকশনস, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া। দেখো সংজ্ঞায় কি বলা হয়েছে, রাসায়নিক বিক্রিয়া হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে এক বা একাধিক পদার্থ একত্রিত হয়ে সম্পূর্ণ ভিন্নধর্মী নতুন পদার্থে রূপান্তরিত হয়। অ্যাজ এ এক্সাম্পল দেখো এখানে হাইড্রোজেন আর অক্সিজেন একত্রিত হয়ে জল H2O উৎপন্ন করছে। তার মানে আমাদের সংজ্ঞা অনুযায়ী এখানে কি হচ্ছে, যে একাধিক পদার্থ একত্রিত হয়ে সম্পূর্ণ ভিন্নধর্মী নতুন পদার্থ রূপান্তরিত হচ্ছে, তাই তো। তার মানে আমরা বলতে পারি যে এখানে যে প্রক্রিয়ায় হাইড্রোজেন আর অক্সিজেন একত্রিত হয়ে জল উৎপন্ন করছে সেই প্রক্রিয়াটাকেই বলা হয় রাসায়নিক বিক্রিয়া বা কেমিক্যাল রিয়াকশনস। এবার লক্ষ্য করো এখানে হাইড্রোজেন আর অক্সিজেন যে পরস্পর, মানে এখানে হাইড্রোজেন আর অক্সিজেন হচ্ছে বিক্রিয়ক পদার্থ যারা বিক্রিয়া করছে, আর যে জল উৎপন্ন হচ্ছে এটা হলো বিক্রিয়াজাত পদার্থ। এবার দেখো এখানে হাইড্রোজেন বিক্রিয়ক হাইড্রোজেন দুটো আছে, সেখানে বিক্রিয়াজাতেও দুটো আছে, কিন্তু অক্সিজেন বিক্রিয়ক অক্সিজেন দুটো আছে, কিন্তু বিক্রিয়াজাতে কিন্তু অক্সিজেন একটা আছে, দুটো নেই। তার মানে এখানে কিন্তু ইকুয়েশনটা ব্যালেন্স নেই, ঠিক আছে। আমাদেরকে ব্যালেন্সড করতে হবে। কারণ তোমাদের কেন ব্যালেন্সড করতে হবে, কারণ কি আমাদের যে পরবর্তী টপিক স্টয়চিওমেট্রিটা কিন্তু তোমাদের অবশ্যই ব্যালেন্সড শিখতে হবে, ব্যালেন্স জানতে হবে। দেখো এখানে খুব সিম্পলি আমরা ব্যালেন্সড করেছি। দেখো আমরা হাইড্রোজেনের আগে 2 বসিয়ে দিয়েছি, আর মানে বিক্রিয়ক যে হাইড্রোজেন তার আগে 2 বসিয়ে দিয়েছি, আবার বিক্রিয়াজাত যে জল তার আগে কিন্তু 2 বসিয়ে দিয়েছি। এর ফলে দেখো আমাদের যে আমাদের বাম পাশে হাইড্রোজেন 4টে আছে, ডান পাশে যে বিক্রিয়াজাত সেখানেও 4টে আছে, হাইড্রোজেন অক্সিজেন 2টো আছে, ওদিকেও কিন্তু অক্সিজেন 2টো আছে। আমাদের তাহলে ইকুয়েশনটা কিন্তু ব্যালেন্সড হয়ে গেল। এবার আমরা জানবো স্টয়চিওমেট্রি সম্পর্কে। দেখো স্টয়চিওমেট্রি গঠিত হয়েছে দুটি গ্রিক শব্দ নিয়ে, স্টয়ট্রন আর মেট্রন। দেখো স্টয়ট্রন মানে হলো এলিমেন্ট বা মৌল, আর মেট্রন মানে হলো মেজার মানে পরিমাপ করা। তার মানে স্টয়চিওমেট্রির কাজ হলো গণনা করা, ঠিক আছে। কি গণনা করা, কোনো রাসায়নিক বিক্রিয়ায় কতটা পদার্থ বিক্রিয়া করছে এবং বিক্রিয়া শেষে কতটা পদার্থ তৈরি হচ্ছে সেটা গণনা করাকেই বলা হয় স্টয়চিওমেট্রি। নেক্সট আমরা দেখব ক্যালকুলেশন বেসড অন স্টয়চিওমেট্রি। দেখো এখানে স্টয়চিওমেট্রির উপর বেস করে আমরা 3 ধরনের গণনা করতে পারি। 1 ওজন, 2 ওজন আয়তন এবং 3 আয়তন সংক্রান্ত গণনা।
তাহলে এখানে দেখতে পাচ্ছ আমাদের মূলত দুটো শব্দ আছে, ওজন এবং আয়তন। তার মানে তোমাদের এই ক্যালকুলেশনগুলোতে, এই গাণিতিক প্রশ্নগুলোতে কিন্তু ওজন বার করতে দিতে পারে মূলত, এবং আয়তন বার করতে দিতে পারে। তবে যেটাই বার করতে দিক না কেন তোমাকে কিন্তু অবশ্যই ইকুয়েশনটার, বিক্রিয়াটার ব্যালেন্সড করতে হবে, ঠিক আছে? তো প্রথমেই চলে আসো ওজনের ওপর বেস করে একটা ক্যালকুলেশন। তো দেখো প্রশ্ন অনুযায়ী আমাদের হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেন বিক্রিয়া করে জল উৎপন্ন করছে। তো সিম্পলি এখান থেকে আমরা সমীকরণটা লিখতে পারি যে হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেন বিক্রিয়া করে জল উৎপন্ন করছে। এবার দেখো সমীকরণটা কিন্তু ব্যালেন্স নেই। আমরা ব্যালেন্স করার জন্য কি করলাম, হাইড্রোজেনের আগে 2 বসালাম, জলের আগে 2 বসালাম। এবার দেখো যে ইকুয়েশনটা আমাদের ব্যালেন্সড হয়ে গেল। তো আমাদের প্রথম কাজ শেষ। এবার আমাদের প্রশ্নে আসো, আমাদের কি জানতে চাওয়া হয়েছে, প্রথমে কত গ্রাম জল উৎপন্ন হবে। তো এটাই বার করার জন্য কি করলাম, 4 গ্রাম হাইড্রোজেন থেকে যদি 36 গ্রাম জল উৎপন্ন হয়, তাহলে 20 গ্রাম হাইড্রোজেন থেকে কতটা জল উৎপন্ন হবে, 180 গ্রাম। কিভাবে, দেখো 36 ডিভাইডেড বাই 4 ইন্টু 20 করে আমরা পাবো 180 গ্রাম। তাহলে হয়ে গেল প্রথম উত্তর। দ্বিতীয়ত আমাদের কি জানতে চাওয়া হয়েছে, কত গ্রাম অক্সিজেন অবশিষ্ট থাকবে। তার আগে জানতে হবে যে কত গ্রাম অক্সিজেন বিক্রিয়া করেছে। তো তার জন্য দেখো কি করলাম, 4 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে যদি 32 গ্রাম অক্সিজেনের সঙ্গে, তাহলে 20 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করবে। ক্যালকুলেট করলাম, 20 ইন্টু 32 ডিভাইডেড বাই 4 হয়ে গেল 160 গ্রাম অক্সিজেনের সঙ্গে। তাহলে বিক্রিয়া করছে 160 গ্রাম অক্সিজেন। তাহলে অবশিষ্ট কত থাকবে, মোট টোটাল আমাদের অক্সিজেন কত, 200 গ্রাম, আর বিক্রিয়া করেছে 160 গ্রাম। আমরা 200 থেকে 160 মাইনাস করলাম, হয়ে গেল 40 গ্রাম। তাহলে আমাদের অবশিষ্ট থাকবে 40 গ্রাম। নেক্সট আমরা দেখব আয়তনের উপর বেস করে একটা ক্যালকুলেশন। দেখো আমাদের অঙ্কে কি বলছে, 2 কেজি CaCO3 থেকে এসটিপিতে কত আয়তন CO2 পাওয়া যায়। তো সিম্পলি ফার্স্টে আমরা ইকুয়েশনটা লিখে নিচ্ছি যে CaCO3 থেকে কি কি তৈরি হচ্ছে, CaO আর CO2। এখানে দেখো CaCO3 মানে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, CaO মানে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, এবং CO2 মানে কার্বন ডাই অক্সাইড। তো দেখো সিম্পলি আমাদের পরিষ্কার আমরা এটা বুঝতে পারছি যে 1 মোল CaCO3 থেকে 1 মোল CO2 তৈরি হচ্ছে, ঠিক আছে? এবার আমাদের তো CaCO3টাকে 1 মোল রাখলে হবে না, গ্রামে চেঞ্জ করতে হবে। তা দেখো আমাদের গ্রামে চেঞ্জ করে হচ্ছে 100 গ্রাম। কিভাবে, ক্যালসিয়ামের জন্য 40 প্লাস কার্বনের জন্য 12 প্লাস অক্সিজেনের জন্য 16, যেহেতু 3টে অক্সিজেন পরমাণু, তাই 16 ইন্টু 3, তাই জন্য আমাদের ক্যালকুলেশন হয়ে গেল 100 গ্রাম। এবার দেখো 100 গ্রাম থেকে 1 মোল CO2, মানে 1 মোল মানে লিটারে যদি কনভার্ট করি তাহলে হবে 22.4 লিটার এসটিপিতে। তাহলে আমাদের 100 গ্রাম CaCO3 থেকে 22.4 লিটার CO2 তৈরি হচ্ছে। এবার আসো প্রশ্নে, আমাদের কত বলে দিয়েছে, 2 কিলোগ্রাম CaCO3। এখানে 2 কিলোগ্রাম মানে কত গ্রাম, দেখো যদি 1 কিলোগ্রাম হয় 1000 গ্রাম, তাহলে 2 কিলোগ্রাম মানে 2000 গ্রাম। তো সিম্পলি আমাদের তাহলে 2000 গ্রাম CaCO3 থেকে কত লিটার CO2 তৈরি হচ্ছে, ক্যালকুলেট করতে হবে। 22.4 ডিভাইডেড বাই 100 ইন্টু 200, ক্যালকুলেট করে হয়ে যাচ্ছে 448 লিটার। এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। আমাদের লাস্ট টপিক হলো ডিফারেন্ট কনসেন্ট্রেশন টার্মস অফ সলিউশনস অ্যান্ড রিলেটেড ক্যালকুলেশনস, অর্থাৎ দ্রবণের গাঢ়ত্ব প্রকাশের বিভিন্ন পদ্ধতি এবং সম্পর্কিত গণনা। এখানে আমরা 3টে টপিক সম্পর্কে জানব। প্রথমত মোলারিটি, দ্বিতীয়ত মোলালিটি এবং তৃতীয়ত নর্মালিটি। দেখো আমাদের ফার্স্ট টপিক হলো মোলারিটি। দেখো আমাদের সংজ্ঞায় বলেছে, কোনো দ্রবণের প্রতি লিটার আয়তনে কোনো দ্রাবের যত গ্রামমূল দ্রবীভূত থাকে সেই গ্রামমূল সংখ্যাকেই ওই দ্রবণের মোলারিটি বলে। অ্যাজ এ এক্সাম্পল, ধরো তোমার কাছে একটা দ্রবণ আছে, ধরো চিনি জলের দ্রবণ আছে। আমরা জানি যে একটা দ্রবণ দুটো জিনিস দিয়ে তৈরি হয়, দ্রাব দিয়ে আর দ্রাবক দিয়ে। এবার দেখো এই চিনি জলের মধ্যে দ্রাব কোনটা, চিনি যেটা কম পরিমাণে থাকে, আর দ্রাবক কোনটা, জল যেটা বেশি পরিমাণে থাকে। এবার অ্যাজ সাপোজ তুমি ধরে নাও যে তোমার কাছে জল আছে, মানে দ্রাবক আছে 1 লিটার, ঠিক আছে, আর দ্রাব অর্থাৎ চিনি আছে 5 গ্রাম মোল, ঠিক আছে। তুমি ওই 1 লিটারের মধ্যে ওই 5 গ্রাম মোল চিনি মিশিয়ে তুমি চিনি জলের দ্রবণ তৈরি করছো। তাহলে কিন্তু আমাদের সংজ্ঞা অনুযায়ী এই 5টাই হয়ে যাবে এই দ্রবণের মোলারিটি। আর দেখো আমরা মোলারিটিকে ডিনোট করি ক্যাপিটাল M দ্বারা, এবং মোলারিটির একক হলো মোল পার লিটার, এবং মোলারিটি কিন্তু উষ্ণতার উপর নির্ভরশীল। চলো এবার আমরা মোলারিটির ওপর বেস করে একটা ক্যালকুলেশন দেখে নিই। দেখো আমাদের অঙ্কে বলছে দ্রবণের মোলারিটি নির্ণয় করতে। আমরা জানি যে দ্রবণের মোলারিটি কিভাবে বার করে, দ্রাবের মোল সংখ্যাকে দ্রবণের আয়তন দিয়ে ডিভাইড করে। দেখো এখানে দ্রাব কোনটা, এখানে
সিম্পলি আমাদের বলে দিয়েছে যে NaOH-কে জলে দ্রবীভূত করা হয়েছে, তার মানে এখানে দ্রাবক কোনটা? NaOH। আর আমাদের NaOH-এর পরিমাণ দেওয়া আছে 8 গ্রাম, ঠিক আছে। কিন্তু আমাদের তো গ্রামে চাই না, আমাদের তো মোল সংখ্যায় চাই। তো আমরা কি করলাম, এই গ্রামটাকেই মোল সংখ্যাতে কনভার্ট করলাম, গ্রাম মোলে কনভার্ট করলাম। আমরা 8কে ডিভাইড করলাম NaOH-এর আণবিক ভর দিয়ে। আণবিক ভর কত? 40। দেখো 8কে 40 দিয়ে ভাগ করার ফলে কি হয়েছে? 0.2 গ্রাম মোল। তাহলে আমাদের হয়ে গেল, আমাদের বার হয়ে গেল দ্রাবের মোল সংখ্যা। এবার কি? দ্রবণের আয়তন বার করতে হবে। এখানে দ্রবণের আয়তন মানে জলের আয়তন কত দেওয়া? 500 মিলিলিটার। কিন্তু আমাদের তো মিলিলিটারে চাই না, আমাদের তো লিটারে চাই। তো আমরা কি করলাম, এই 500কে লিটারে কনভার্ট করলাম। দেখো আমি পাশে দেখিয়ে দিয়েছি যে কিভাবে কনভার্ট করা হলো। তো কনভার্ট করে আমাদের কি হলো? 0.5। এবার তো সিম্পলি আমাদের 0.2কে 0.5 দিয়ে ডিভাইড করে অ্যান্সার বের হলো 0.4। তাহলে আমাদের অ্যান্সার হলো মানে দ্রবণের মোলারিটি কত? 0.4। আমাদের দ্বিতীয় টপিক হলো মোলালিটি। দেখো সংজ্ঞায় বলা হয়েছে 1 কেজি দ্রাবকের মধ্যে কোনো দ্রাবের যত গ্রাম মোল দ্রবীভূত হয়ে দ্রবণ তৈরি করে সেই গ্রাম মোল সংখ্যাকেই ওই দ্রবণের মোলালিটি বলে। দেখো সিম্পলি বলতে গেলে মোলারিটির সঙ্গে মোলালিটির কি পার্থক্য? আমরা দেখেছিলাম যে মোলারিটিতে 1 লিটার দ্রবণের কথা বলা হয়েছে, ঠিক আছে। কিন্তু এই মোলালিটিতে কিন্তু দ্রাবকের পরিমাণ, ঠিক আছে, কেজি, ঠিক আছে, কেজিতে দ্রাবকের পরিমাণ মানে 1 কেজি দ্রাবকের কথা বলা হয়েছে। এখানে কিন্তু দ্রবণটা ফ্যাক্ট না, আগের ক্ষেত্রে যেরকম দ্রবণটায় 1 লিটার হতে হবে, কিন্তু এখানে কিন্তু দ্রাবকটা 1 কেজি হতে হবে, ঠিক আছে। আর দেখো এখানে মোলালিটির একক হলো মোল পার কেজি, এবং মোলালিটি উষ্ণতার উপর কিন্তু নির্ভর করে না। চলো এবার আমরা মোলালিটির উপর বেস করে একটা ক্যালকুলেশন দেখে নিই। দেখো এখানে প্রশ্নে বলা হয়েছে 100 গ্রাম জলে 5 গ্রাম সোডিয়াম নাইট্রেট দ্রবীভূত করা হলে দ্রবণের মোলালিটি কত। দেখো আমরা মোলালিটি কী করে বার করব? দ্রাবের মোল সংখ্যাকে দ্রাবকের ভর দিয়ে ডিভাইড করে, অবশ্যই দ্রাবকের ভরটা কেজিতে হতে হবে। এবার দেখো এখানে আমাদের দ্রাবক কোনটা? NaNO3 হচ্ছে দ্রাবক মানে সোডিয়াম নাইট্রেট, আর দ্রাবক কোনটা? জল। এবার আমাদের দ্রাবের মোল সংখ্যা বার করতে বলেছে। এখানে আমাদের দ্রাব অর্থাৎ NaNO3-র বলে দেওয়া আছে পরিমাণটা 5 গ্রাম, কিন্তু আমাদের গ্রামে রাখলে হবে না, সেই আগের মতো। কিন্তু এখানে কিন্তু তাহলে আমরা যদি মোল সংখ্যায় কনভার্ট করতে চাই কি করতে হবে? 5কে এই NaNO3-র আণবিক সংখ্যা দিয়ে ডিভাইড করতে হবে। দেখো আমরা আণবিক সংখ্যা দিয়ে ডিভাইড করেছি, মানে 85 দিয়ে ডিভাইড করেছি। এবার দেখো নিচে দ্রাবকের ভর কত দেওয়া আছে, মানে দেখো এখানে দ্রাবক মানে জলের ভর কত দেওয়া আছে? 100 গ্রাম। এবার এটা গ্রামে রাখলে হবে না, এটাকে আবার কেজিতে কনভার্ট করতে হবে। আমরা দেখো কেজিতে কনভার্ট করেছি, আমাদের হয়েছে 0.100, ঠিক আছে। এবার আমরা সিম্পলি ক্যালকুলেশন করে আমাদের অ্যান্সার হয়েছে 0.59। এটাই হলো আমাদের অ্যান্সার, মানে আমাদের অ্যান্সার হচ্ছে দ্রবণের মোলালিটি হচ্ছে 0.59। আমাদের থার্ড টপিক হলো নর্মালিটি। দেখো সংজ্ঞা বলছে কোনো দ্রবণের প্রতি লিটার আয়তনে কোনো দ্রাবের যত গ্রাম তুল্যাঙ্ক দ্রবীভূত থাকে সেই গ্রাম তুল্যাঙ্কের সংখ্যাকেই ওই দ্রবণের নর্মালিটি বলে। ওকে, আর নর্মালিটিকে ডিনোট করা হয় ক্যাপিটাল N দ্বারা, আর নর্মালিটি উষ্ণতার উপর নির্ভর করে। চলো এবার আমরা নর্মালিটির উপর বেস করে একটা ক্যালকুলেশন দেখে নিই। তবে ক্যালকুলেশন দেখার আগে একটুখানি ফর্মুলাটা বুঝে নিই। দেখো দ্রবণের নর্মালিটিকে আমরা কি লিখতে পারি? দ্রাবের গ্রাম তুল্যাঙ্কের সংখ্যা ডিভাইডেড বাই দ্রবণের আয়তন লিটার এককে। এবার দেখো দ্রাবের গ্রাম তুল্যাঙ্ক সংখ্যাকে আমরা আবার কি লিখতে পারি? দ্রাবের ভর ডিভাইডেড বাই দ্রাবের গ্রাম তুল্যাঙ্ক ভার, আর দ্রবণের আয়তন যেমন আছে তেমন। এটা হয়ে গেল ফর্মুলা। এবার এই ফর্মুলাটাকেই কাজে লাগিয়ে আমরা এই অঙ্কটার সলিউশন করব। দেখো এখানে ফার্স্টেই কি বার করতে হবে? দ্রাবের ভর বার করতে হবে, ঠিক আছে। দেখো এখানে দ্রাব বলতে কি? Na2CO3। তো আমরা Na2CO3 এর আণবিক ভর বার করে নিলাম, কত? 106। এবার আমাদের কি বার করতে হবে? দ্রাবের গ্রাম তুল্যাঙ্ক ভার, ঠিক আছে। দেখো আমরা Na2CO3 এর গ্রাম তুল্যাঙ্ক ভার বার করেছি কিভাবে? না আণবিক যে ভর বার করেছি তাকে আমরা ভাগ করছি না তুল্য ভার দিয়ে, ঠিক আছে। Na2CO3 এর তুল্য ভর কত? 2, ভাগ করে আমাদের হয়ে গেল 53। এবার আমরা সিম্পলি কিন্তু দ্রাবের গ্রাম তুল্যাঙ্কের সংখ্যা বার করে নিতে পারি। কিভাবে? এই তো দ্রাবের ভরকে দ্রাবের গ্রাম তুল্যাঙ্ক ভার দিয়ে ডিভাইড করে, দেখো আমরা 3কে 53 দিয়ে ডিভাইড করে পেয়ে গেলাম 0.06। তাহলে এই 0.06ই হয়ে গেল আমাদের Na2CO3 এর গ্রাম তুল্যাঙ্কের সংখ্যা।
এবার দেখো আমাদের আর কি বলেছে, দ্রাবণের আয়তন দিয়ে ডিভাইড করতে হবে এটাকে। তো দ্রবণের আয়তন কিন্তু এটা দেখো ভালো করে লক্ষ্য করবে, লিটার এককে, আমাদের কিন্তু প্রশ্নে মিলিলিটার এককে আছে, মানে 100 মিলিলিটার বলে দেওয়া আছে, তার মানে এই মিলিলিটারকে কিন্তু আমাদেরকে লিটারে কনভার্ট করতে হবে। তো 100 মিলিলিটারকে যদি আমরা লিটারে কনভার্ট করি কী হবে, আমাদের 100 দিয়ে 100 ডিভাইড বাই 1000 করতে হবে, তাই তো? দেখো আমরা সেটাই করেছি এখানে, কিন্তু 0.06 ডিভাইডেড বাই আমরা করেছি 100 ডিভাইডেড বাই 1000, ঠিক আছে? তারপর এটাকে আমরা ক্যালকুলেশন করে অ্যান্সার বার করেছি 0.6। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল, মানে দ্রবণটির নর্মালিটি হয়ে গেল 0.6। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি আমাদের পুরো চ্যাপ্টারটা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। Keep learning, keep growing.